নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে। এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছি, নীতিশ কুমার এবার সম্পূর্ণ তার হাত থেকে বোধহয় ক্ষমতাটা চলে গেল এবং ভারতীয় জনতা পার্টি ঠিক সেই কাজটাই করতে চলেছে নীতিশ কুমারের সঙ্গে, যেটা তারা মহারাষ্ট্রে একনাথ শিন্ডের সঙ্গে করেছে এবং সেই রকমই একটা প্রেক্ষাপট দেখা গিয়েছে। ইতিমধ্যেই আপনাদেরকে জানিয়েছিলাম যে গৃহ মন্ত্রণালয় প্রথমবারের জন্য একজন মুখ্যমন্ত্রী তার হাত থেকে সরিয়ে নেওয়া হলো এবং গৃহ মন্ত্রণালয় বলতে একদম স্বরাষ্ট্র দপ্তর, প্রশাসন, পুলিশ সমস্ত কিছু যার আওতায় থাকে সেটাই মুখ্যমন্ত্রী কন্ট্রোল করতে পারবেন না। এবং শুধু তাই নয়, তার সঙ্গে যে টাফ ফাইটটা চলছিল ভারতীয় জনতা পার্টির সঙ্গে, সেটা হচ্ছে যে অধ্যক্ষ পদ, বিধানসভায় স্পিকারের পদ, এবং সেই স্পিকারের পদটা এই মুহূর্তে সেটাও নীতিশ কুমারের কথা অনুযায়ী আর রাখা হলো না। জেডিইউ এর দল থেকে দামোদর রাহানে তাকে রাখার জন্য নীতিশ কুমার শর্ত চাপিয়েছিলেন এবং সেই শর্ত শেষ পর্যন্ত মানলো না ভারতীয় জনতা পার্টি, এবং সেটাই এই মুহূর্তে একটা বড় সড়ো খবর। বিভিন্ন জায়গায় অলরেডি কিন্তু ছেড়ে দেওয়া হয়েছে, ব্রেক করে দেওয়া হয়েছে। সেই খবরটা আমরা যা খবর পাচ্ছি বিহার থেকে, এই মুহূর্তে সামনেই শুরু হতে চলেছে বিহারে 1 ডিসেম্বর থেকে বিধানসভার প্রথম অধিবেশন, এবং সেই অধিবেশনের আগে বিজেপির তরফ থেকে প্রেম কুমার, যিনি বিহারে এত বছর ধরে স্পিকার ছিলেন, তাকে আবারও ভারতীয় জনতা পার্টি স্পিকার হিসাবে রাখছে এবং সেই সিদ্ধান্তটা অলরেডি প্রেসে চলে এসেছে, মিডিয়াতে চলে এসেছে। নীতিশ কুমার অন্যদিকে কি করলেন? নীতিশ কুমার এই সমস্ত কিছু যখন হাত থেকে বেরিয়ে যাচ্ছে, তখন নীতিশ কুমারের জেডিইউ এর পক্ষ থেকে সোশ্যাল মিডিয়াতে হঠাৎ করে গতকাল থেকে একটা নতুন পোস্টার জারি করা হয়েছে, যেখানে দেখানো হচ্ছে 25 से 30 फिर से नीतीश। কিন্তু फिर से नीतीश যে 25 से 30 থাকবে এটাই তো স্বাভাবিক। নীতিশ কুমার রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন, তাহলে 25 से 30 তিনি থাকবেন না কেন? 2025 সাল থেকে 30 সাল পর্যন্ত নীতিশ কুমারেরই তো থাকা উচিত, কিন্তু সেখানেই একটা বড় সড়ো কনফ্লিক্টের গন্ধ পাচ্ছে কিন্তু রাজনৈতিক বিশ্লেষকরা। নীতিশ কুমার এই মুহূর্তে কোনোভাবে ভারতীয় জনতা পার্টিকে কি কোনো একটা ইঙ্গিত দিতে চাইছে এই পোস্টার শেয়ার করার মাধ্যমে, অর্থাৎ অমিত শাহের সঙ্গে কি কোথাও গিয়ে নীতিশ কুমারের একটা কনফ্লিক্ট সেটা আরো বড় চেহারা ধারণ করলো, যেখানে গৃহ মন্ত্রণালয় এবং স্পিকার পদ দুটোই কেড়ে নেওয়া হলো জেডিইউ এর পক্ষ থেকে। এবার ভারতীয় জনতা পার্টির মেন টার্গেট কি জেডিইউ নেতাদেরকে ভাঙিয়ে নিজেদের দিকে নিয়ে আসা অফিসিয়ালি, এবং সেই কাজটা করার জন্য তাদের স্পিকারের দরকার। এইটাই কিন্তু বহু মানুষজন মনে করছেন এবং রাজনৈতিক বিশ্লেষকরা তাই মনে করছেন। সেই সমস্ত কিছু নিয়ে ডিটেইলস আলোচনা করব। তার আগে অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, এই ভিডিও দেখুন শেষ অবধি স্কিপ না করে। নীতিশ কুমার এই মুহূর্তে রাজ্যের মুখ্যমন্ত্রী থাকলেন, কিন্তু তাকে গুরুত্বহীন করে দেওয়া হলো। কতটা গুরুত্বহীন করে দেওয়া হলো? তার হাতে পুলিশ প্রশাসন থাকলো না, অর্থাৎ রাজ্যের মুখ্যমন্ত্রীর কথা শুনে পুলিশ কাজ করবে না। আর এই মুহূর্তে সম্পূর্ণ পুলিশ প্রশাসন, তাদের ওপর কন্ট্রোলটা চলে গেল কিন্তু সম্রাট চৌধুরীর হাতে, এবং সম্রাট চৌধুরীকে প্রমোট করার যে চেষ্টাটা ভারতীয় জনতা পার্টি বহুদিন ধরে করছে, সেটা হয়তো তারা সম্পূর্ণ নীতিশ কুমারকে সরিয়ে দিতে পারলো না। তারা হয়তো সম্রাট চৌধুরীকে মুখ্যমন্ত্রী মুখ হিসেবে প্রজেক্ট করতে পারলো না, সেই জায়গাটা হয়তো নীতিশ কুমারকে রাখতে হলো, কিন্তু সম্রাট চৌধুরীর হাতে ক্ষমতা কয়েক গুণ বাড়িয়ে দেওয়া হলো। এবং তার সঙ্গে গুরুত্বপূর্ণ যে ফ্যাক্টরটা এই মুহূর্তে উঠে আসছে, যে নীতিশ কুমারের হাত থেকে বিধানসভার স্পিকারের যে পদ সেটাও কেড়ে নেওয়া হলো। নীতিশ কুমার এবার চেয়েছিলেন যে দামোদর রাহানে তার সম্পূর্ণ হাতে এই স্পিকারের পদটা দেওয়া হবে, যিনি 7 বারের বিধায়ক, কিন্তু সম্পূর্ণ আমরা দেখতে পেলাম যে ভারতীয় জনতা পার্টি তাদের ডিসিশনে অটল থাকলো, তাদের ডিসিশন থেকে তারা সরলো না। প্রেম কুমার, তাকেই শেষ পর্যন্ত আগামী 5 বছরের জন্য বিহারে অধ্যক্ষের পদে বহাল রাখা হলো। এবং অধ্যক্ষের পদটা কেন এতটা গুরুত্বপূর্ণ? তার কারণ এই মুহূর্তে যদি নীতিশ কুমারের দল থেকে ভাঙিয়ে বিধায়কদের নিয়ে আসা যায়, ভারতীয় জনতা পার্টিতে জয়েন করানো যায়, তাই নীতিশ কুমার সেই কমপ্লেনটা করবেন কার কাছে? সেই কমপ্লেনটা নীতিশ কুমারকে করতে হবে একদম সরাসরি অধ্যক্ষের কাছে, বিধানসভা অধ্যক্ষের কাছে, এবং অধ্যক্ষ শেষ ডিসিশন নেবেন। তিনি যা ডিসিশন নেবেন সেটাই কিন্তু শেষ পর্যন্ত বজায় থাকবে। অন্যদিকে নীতিশ কুমারকে কোথাও গিয়ে কিন্তু একটা আটকানোর চেষ্টা করছে ভারতীয় জনতা পার্টি, অর্থাৎ নীতিশ কুমার যাতে কোনো সময় একদম ফ্লিপ করে চলে যেতে না পারে। অর্থাৎ নীতিশ কুমারের হাতে সংখ্যাগরিষ্ঠতা থাকলে নীতিশ কুমার যে কি করতে পারে
নীতিশ কুমার আগেই দেখিয়ে দিয়েছে সংখ্যাগরিষ্ঠতা না থাকা অবস্থাতেই, যখন 42 জন মাত্র বিধায়ক ছিল তখনও 2022 সালে হঠাৎ করে নীতিশ কুমার চলে এসেছিলেন একদম ইন্ডিয়া অ্যালায়েন্সের দিকে। তেজস্বী যাদবকে উপমুখ্যমন্ত্রী বানিয়ে তিনি হঠাৎ করে মুখ্যমন্ত্রী থাকার জন্য বিজেপিকে ছেড়ে চলে এলেন এবং তার পরবর্তীতে আবারও 2024-এ ভোটের ঠিক আগে তিনি চলে গেলেন এনডিএতে এবং সেই থেকে তিনি সেখানে মুখ্যমন্ত্রিত্ব করছেন। কিন্তু এই মুহূর্তে নীতিশ কুমার যাতে সেই যা ইচ্ছা করতে না পারে, তার দল থেকে যাতে বিধায়কদের ভাঙিয়ে আনলেও নীতিশ কুমার কোনো মতে পাল্টা দিতে না পারে, নীতিশ কুমার যাতে কোনো মতে ফ্লিপ করতে না পারে, সেই জন্য তাকে অধ্যক্ষের পদটাও নিয়ে নেওয়া হলো তার থেকে এবং তার সঙ্গে প্রশাসনিক যে সামগ্রিক যে দায়িত্বটা সেটাও গৃহ মন্ত্রণালয়ের দ্বারা নিয়ে নেওয়া হলো এবং সেই জায়গা থেকে এই মুহূর্তে নীতিশ কুমার যে পাল্টাটা একমাত্র এখন দিতে পারেন সেইটাও কিন্তু গুরুত্বপূর্ণভাবে মাথায় রাখার দরকার রয়েছে। তার কারণ নীতিশ কুমার তার হাতে 85 জন বিধায়ক এখনো পর্যন্ত রয়েছে এবং তার সঙ্গে এআইএমআইএম তারা কিন্তু সম্পূর্ণ নীতিশপন্থী, নীতিশ কুমারকে সাপোর্ট করবে তারা বলে দিয়েছে অফিসিয়ালি। এবং তার সঙ্গে আমরা জানি ইতিমধ্যেই কিন্তু সম্পূর্ণ যে উপেন্দ্র কুশওয়াহা কিংবা জিতেন রাম মাঝি তাদের যে সমর্থকটা সেটাও কিন্তু নীতিশ কুমারের দিকে, তাই সেই সমর্থনগুলো নিয়ে শেষ পর্যন্ত নীতিশ কুমার যদি এখনো পর্যন্ত বিধায়কদের সংখ্যাগরিষ্ঠতার মাধ্যমে সম্পূর্ণভাবে ভারতীয় জনতা পার্টিকে একটা চ্যালেঞ্জ ছুড়ে দেয় তাহলে সেটাও কিন্তু একসেপ্ট করে শেষ পর্যন্ত টিকে থাকতে পারবে না। সংখ্যাগরিষ্ঠ পার্টির যে গরিমাটা, সংখ্যাগরিষ্ঠ পার্টি থাকার সূত্র ধরে যে ভারতীয় জনতা পার্টি যত ইচ্ছে যেমন ইচ্ছে পদগুলোকে গ্রহণ করছে সেটা কিন্তু ভারতীয় জনতা পার্টি শেষ পর্যন্ত আর করতে পারবে না। নীতিশ কুমার কিন্তু এখানে একটা বড় সড় ধাক্কা খেলেন, শুধু ধাক্কা খেলেন নয় তার সঙ্গে বলা যায় কিন্তু একটা ড্যামি মুখ্যমন্ত্রী ছাড়া নীতিশ কুমারের আর বিশেষ কোনো গুরুত্ব রইল না। আপনারা কি মনে করেন সামগ্রিক রিপোর্টের ভিত্তিতে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন। তবে এই মুহূর্তে বিহার ভোট নিয়ে বহু প্রশ্ন আছে বটে এবং বিহার ভোটে যে 202 আসন পেয়েছে এনডিএ সেগুলো নিয়েও প্রশ্ন আছে, কিন্তু তার মধ্যে নীতিশ কুমার যে ফলাফলটা নিয়ে এসেছেন শেষ পর্যন্ত 85টা আসন সেটাও কিন্তু চমকে দেওয়ার মতন। কিন্তু সেখানে একমাত্র বেনিফিট পেলেন নীতিশ কুমার, তিনি মুখ্যমন্ত্রী হলেন এবং তার সঙ্গে মাত্র কয়েকজন মন্ত্রী দেওয়া হলো, কিন্তু মেন যে মন্ত্রকগুলো সেগুলো কিন্তু ভারতীয় জনতা পার্টি নিজের কাছেই রেখেছে, যেমন স্বাস্থ্য মন্ত্রক, যেমন শিল্প মন্ত্রক, সমস্তটাই ভারতীয় জনতা পার্টি নিজের কাছে রেখেছে। সমস্তটা তুলে ধরলাম আপনাদের সামনে। আপনারা কি মনে করেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে দেখতে থাকুন। টক টু বাংলা, অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ।